আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়া। প্রতি বছর এখান থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, তাই আজকে আমরা এই ওজনীকরণ বিক্রিয়াগুলো দেখে নিব। চলো আমরা দেখে নেই ওজনীকরণ বিক্রিয়াগুলো আসলে কি। তোমরা জানো অ্যালকিনের সর্বশেষ ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথিন। আমরা এই ইথিনের আজকে ওজনীকরণ বিক্রিয়া করব। এই যে ইথিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে ওজন সাধারণত কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইথিনের সাথে বিক্রিয়া করে প্রথমে একটা ওজনের যৌগ গঠন করবে। তারপর সেই ওজনের যৌগকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব, তখন সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের যৌগ পাবো। আজকে আমরা এই ইথিনের ওজনীকরণ বিক্রিয়া থেকে কি কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। দেখো, ইথিনের এখানে ওজন 3, মানে 3টা অক্সিজেন আছে। কিভাবে সেটা সংযোজন করতে হয় এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকেই অনেকে পেস লাগাই ফেলে, বলে আমি পারি না। এই জন্য তোমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, আমরা এখানে 2টা কার্বন দেখতে পাচ্ছি, তাহলে একটা কার্বন আমরা এখানে দিয়ে দিলাম। এই কার্বনের একটা কার্বনের সাথে একটা অক্সিজেনের সেতু করে দিলাম। দেখো, একটা অক্সিজেনের 2টি হাত, অর্থাৎ যে পরমাণুর যোজনী যত তার হাত সংখ্যাও কিন্তু তত। তো দেখো, আরেকটি কার্বন, অর্থাৎ এই কার্বন কিন্তু চলে গেছে, আমাদের একটা অক্সিজেন চলে গেছে। তাহলে এই কার্বনের কয়টা হাত বাকি আছে? দেখো তো, এই কার্বনের আরো 3টা হাত বাকি আছে না? তো 3টা হাতের মধ্যে একটা হাতকে আমরা এইভাবে দিয়ে দিলাম, এই কার্বনের একটা হাতকে এইভাবে দিয়ে দিলাম, তারপর এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করে দেখো, এই অক্সিজেন গুলোর মধ্যে শুধু একটি করে হাত বা একটি বন্ধন গঠন করেছে, তাহলে আরেকটি বন্ধনের প্রয়োজন। তা আমরা কি করলাম, এইভাবে একটা বন্ধন দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পেলাম যে এই কার্বনের আরো 2টি হাত বাকি আছে, কিন্তু দেখো তো এইখানে কিন্তু 2টি হাইড্রোজেন, একটি কার্বনে 2টি করে হাইড্রোজেন আছে। তাহলে আমরা কি করলাম, একটি হাতে একটি হাইড্রোজেন আর একটি হাতে একটি হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এই কার্বনে কিন্তু সেম একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, এই যৌগটাকে আমরা এই অ্যালকিনের ওজনের যৌগ বলবো। কিন্তু এটা একটি যৌথ যৌগ, এটাকে আদ্র বিশ্লেষণ করব। এখন প্রশ্ন হচ্ছে কিসের মাধ্যমে আদ্র বিশ্লেষণ করব? আমরা এখানে জিঙ্কের মাধ্যমে আদ্র বিশ্লেষণ করব, এবং জিঙ্ক কেন ব্যবহার করেছে সে সম্পর্কেও আমরা জানবো। দেখো, এখানে আমরা জিঙ্ক দিয়ে দিচ্ছি। জিঙ্কের মাধ্যমে যখন আদ্র বিশ্লেষণ করব, তখন এখান থেকে এটাকে আমরা এইভাবে কেটে নিতে পারি। জিঙ্ক কি করলো, এই অক্সিজেনটাকে জিঙ্ক শোষণ করে নিয়ে গেল। তাহলে অবশ্যই সেখানে কি উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, আর বাকি থাকে এই অংশটা। এখন দেখো, এখানে যেহেতু 2টি হাইড্রোজেন আছে, তাহলে আমি যে কোনো একটি বন্ধনকে আগে লিখবো। যদি কখনো এখানে 2টা বড় কোনো গ্রুপ থাকে, তাহলে বড় গ্রুপটাকে আগে আমরা লিখবো। আচ্ছা, এখন আমরা এই বন্ধনটাকে নিয়ে নিলাম H, তারপর এই বন্ধন দিয়ে দিলাম। এই যে 3টা অংশ আছে, 3টা অংশকে আমরা একসাথে যুক্ত করে, 3টা মৌলকে একসাথে যুক্ত করে দিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে লক্ষ্য করতে পারতেছো যে সিঙ্গেল বন্ড CH থাকে। তো সিঙ্গেল বন্ড CH হচ্ছে কার, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তার মানে এটা অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেছে। এবং কয়টি কার্বন আছে এখানে? একটি মাত্র কার্বন আছে, এবং কার্যকরী মূলকে সেই কার্বনটি। তাহলে এটা কি উৎপন্ন হয়ে গেল, মিথানেল, বা এটার আরেকটা নাম আছে ফর্মালডিহাইড। এই মিথানেল বা ফর্মালডিহাইডের 40 থেকে 60% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। দেখো, এই পাশে ঠিক যেরকম এই ফর্মালডিহাইড বা মিথানেল উৎপন্ন হয়েছে, ঠিক সেম কিন্তু এই পাশেও আমরা যে কোনো একটা বন্ধনকে আগে লিখে ফেলি, যে HCHO লিখছি, তারপর অংশগুলো হচ্ছে গিয়ে HO দিয়ে দিলাম। তাহলে এখানেও কিন্তু মিথানেল বা ফর্মালডিহাইড উৎপন্ন হয়েছে। আর কি আছে, জিঙ্ক কিন্তু অক্সিজেনটাকে শোষণ করে জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়ে গেছে। তাহলে আমরা ইচ্ছে করলে দুটাকে এইভাবে 2HCHO অর্থাৎ 2 অনু ফর্মালডিহাইড লিখতে পারি। আবার আমরা এখানে কেন জিঙ্ক ব্যবহার করা হয়েছে সেটা বলছিলাম, কেন জিঙ্ক ব্যবহার করব আমরা। দেখো, জিঙ্ক যদি ব্যবহার না করতাম, যদি এখানে শুধু পানি রাখতাম, তাহলে পানির সাথে অক্সিজেন বিক্রিয়া করে
হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয়ে যেত। হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হলে আমরা যে এখানে অ্যালডিহাইড তৈরি করেছি সেটা কখনো উৎপন্ন হবে না, কারণ সেখানে সে জারণ বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে ফেলবে। তাই এজন্য এই বিক্রিয়ায় আমরা জিঙ্ক ব্যবহার করছি। এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি ইথিনকে মানে ইথিনের এই যে এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন বাদ দিয়ে যদি আমরা এখানে আরেকটি কার্বনের একটা অংশ যুক্ত করি, তাহলে এটার নামকরণ কিভাবে করব আমরা? 1 2 3। তোমরা জানো যে 3 কার্বন থাকলে হয় প্রোপেন, কিন্তু এখানে এক নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, তার মানে হচ্ছে প্রোপিন। তো এই প্রোপিনকে যখন আমরা আবার উজনীকরণ বিক্রিয়া করব, তো দেখো সম্পূর্ণ সবকিছু ঠিকই আছে, জাস্ট শুধু এই যে এই কার্বনটা এখানে কিন্তু CH3 একটা হয়ে গেছে। এবার একটু লক্ষ্য করে দেখো, এই পাশে কিন্তু দুইটাই হাইড্রোজেন আছে, জাস্ট এই পাশে দুইটা হাইড্রোজেন আছে, আমাদের বিক্রিয়া আগের মতনই আছে, কিন্তু আমাদের পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে এই জায়গায়। আমরা বলছিলাম ওই সময় যে যখন দুইটা একই গ্রুপ থাকে, যে কোনো একটা গ্রুপকে আগে লিখলেই হলো, কিন্তু এখন লক্ষ্য করো এখানে কিন্তু একটা বড় গ্রুপ অর্থাৎ মিথাইল মূলক আছে। তাহলে আমরা কি করব? এখানে আগে মিথাইল মূলকটাকে লিখবো। এই যে মিথাইল মূলকটা লিখে ফেলছি, আর বাকি যে অংশটা আছে সেই অংশটাকে এইভাবে লিখে ফেললাম। তারপর এইদিকে যেহেতু দুইটাই হাইড্রোজেন, সুতরাং যে কোনো একটা গ্রুপ আগে লিখলেই হলো। আমরা একটা হয়তো এই হাতে লিখছি, বাকি অংশটাকে একসাথে দিয়ে দিচ্ছি। জিঙ্ক কি করলো? এখানে আবার আগের মতন জিঙ্ক অক্সাইড অর্থাৎ অক্সিজেনটাকে শোষণ করে নিল, পানি থাকলো। তাহলে এই বিক্রিয়া কি হলো? এই বিক্রিয়ায় এখানে এই কার্বন হচ্ছে 1, এই কত 2। তো তোমরা জানো যে 2 কার্বন হচ্ছে কি মিথেন, যেহেতু এটা অ্যালডিহাইড মূলক, তাহলে এটা হচ্ছে মিথানেল, আর এদিকে ফর্মালডিহাইড বা মিথানেল, আর এদিকে হচ্ছে কি ইথানেল। 2 কার্বন হচ্ছে কি ইথেন, ইথেনের সাথে অ্যালডিহাইড নেল যোগ করতে হয়, সেক্ষেত্রে এটা ইথানেল। আর কি উৎপন্ন হলো? জিঙ্ক অক্সাইড প্লাস পানি। তাহলে আজকের এই বিক্রিয়া থেকে আমরা দুইটা যৌগ উৎপন্ন করতে পারছি, একটা হচ্ছে কি ইথানেল, আর একটা হচ্ছে কি মিথানেল। এবার আসো, যদি আমরা এই যৌগ থেকে কিটোন তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? কিটোন তৈরি করতে গেলে আমাদের যে কাজটা করব, আমরা এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে, সেই কার্বনের দুইটা হাইড্রোজেন বাদে দুইটা বড় কোনো গ্রুপ যদি একই ধরনের গ্রুপ আমরা যুক্ত করি, তাহলে সেখান থেকে কিন্তু কিটোন উৎপন্ন হতে পারে। এবং এই বিক্রিয়ার শেষে তোমাদের সবচেয়ে বড় চমক যে বিষয়টা, এত বড় বিক্রিয়া না করে শর্টকাটে কিভাবে এই বিক্রিয়াতে দুইটা যৌগ উৎপন্ন হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবার দেখো, এই বিক্রিয়াটা সেম আগের বিক্রিয়ার মতনই, বাট এই হাইড্রোজেনটা কিন্তু এখানে নাই, এখানে কিন্তু একটা মিথাইল মূলক। সুতরাং আমরা কি করব? এখানে মিথাইল মূলক দিয়ে দেব। মিথাইল মূলক দেওয়ার পর দেখো তো, এখন এই পাশে কিন্তু দুইটা একই ধরনের গ্রুপ আছে। তো দুইটা একই ধরনের গ্রুপকে যখন আমরা লিখতে চাবো, তখন এখান থেকে আসলে কি হবে? এখান থেকে CH3 আর CH3, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রোপানন মানে কিটোন। আর বাকি অংশটা যেটা, সেটা কিন্তু এখানে ফর্মালডিহাইড রয়ে গেছে। এবার আসো, এই বিক্রিয়াটা এত বড় বিক্রিয়া না করে যখন এমসিকিউতে এই ধরনের বিক্রিয়া আসে, তাহলে তুমি খুব সহজে কিভাবে সেই বিক্রিয়াটা করবে। তুমি জাস্ট, আমরা জানি যে ওজন হচ্ছে কয়টা? 3টা অক্সিজেন। একটা অক্সিজেন সবসময় জিঙ্ক নিয়ে যাবে, আর কয়টা অক্সিজেন থাকবে? আর মাত্র থাকবে 2টা অক্সিজেন। তুমি যদি এই দ্বিবন্ধনের 2 কার্বনের এখানে অক্সিজেন দিয়ে দাও, তাহলে দেখো তো এই যে CH3 CO সিঙ্গেল বন্ড CH3 অর্থাৎ কিটোন হয়ে গেছে। আর এদিকে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনকে তুমি যদি এইভাবে লিখে ফেলো, আর বাকি অংশটা কি থাকতেছে? CH2, অর্থাৎ এক পাশে কিটোন উৎপন্ন হচ্ছে, আরেক পাশে ফর্মালডিহাইড বা মিথানেল উৎপন্ন হচ্ছে। তাহলে এত বড় বিক্রিয়াটা না করে শর্টকাটে আমি দুইটা কার্বনের দ্বিবন্ধন যেখানে ছিল সেখানে 2টা অক্সিজেন যোগ করে দিলে আমার এই বিক্রিয়াটা কিন্তু আমি কি উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমি বলতে পারতেছি। তাহলে এত বড় বিক্রিয়া এমসিকিউতে যদি কখনো এই ধরনের বিক্রিয়া আসে, তাহলে আমাদের এই টিক্সটা একটু ফলো করলে আমরা সহজে আমাদের আনসারটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আরো ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।